হ্যাচকা টানে মায়রাকে আবারও নিজের কাছে নিয়ে এলে মেয়েটা চোখ মুখ তেতো করে নেয়। বেশ তিক্ত কণ্ঠেই বলে, আপনার এই হেয়ালি ভাবগুলি আমি মোটেও নিতে পারছি না, সত্যি আর নিতে পারছি না। মায়রার মুখভঙ্গি দেখে ইহামও কেমন শক্ত হয়। মেয়েটা ছাড়বার জন্য একটু মোচড়াতেই ইহাম নিজ ইচ্ছায় ছেড়ে দেয় তাকে। মায়রাও দূরে গিয়ে খানিকটা শ্বাস টানে। ভেতরটা খুব জ্বলছে। ইহামের এই ধরনের ব্যবহার বুঝি তাকে আরো পোড়াচ্ছে। একটা মাস, পুরো একটা মাস ওই পাষণ্ড লোকটা তার সাথে কথা বলেনি। এতদিন পরে এসে কোথায় নিজেদের মাঝে সব ঠিক করবে, নিজের ভুল স্বীকার করবে। আর তাকে যে ওভাবে বলল, কান্নাগুলি গলায় এসে বিঁধে। এমন একটা লোককে কেন ভালোবাসতে গেল সে? ফুঁপিয়ে ওঠে বক্ষস্থল। বেশ কিছুটা সময় যায়। ইহাম বিছানায় বসে ফোন টিপছে, যেন কিছুই হয়নি, খুব স্বাভাবিক। এইদিকে মায়েরা ভেতরে উত্তপ্ত আগুন নিয়ে বসে আছে পড়ার টেবিলে চুপচাপ। ওখানে গাল ফুলিয়ে বসে না থেকে আমার কাছে আসো। মায়েরা তড়াক করে ঘাড় ফিরায়। লোকটা তখনও বিছানায় বসে ফোনটা দেখে যাচ্ছে। মায়েরা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কেবলই নিশ্চুপ রইল। এইদিকে আসো মায়েরা, কারোর জন্য সালামি নিয়ে এসেছিলাম, কিন্তু কেউ সালামি করছে না, দিব কি করে বলো তো? মায়েরা তবুও জবাব দেয় না। কোনো এক কারণে চোখ দুটি তার ছলছল করে ওঠে, হয়তো পুরানো কোনো আঘাত কিংবা অতি স্বাভাবিক ভাব। ইহাম এগিয়ে যায়। মায়েরা তখন চেয়ারে বসে মাথা নিচু করে রেখেছে। কোলের ওপরে রাখা হাত দুটো কচলে যাচ্ছে অনবরত। ইহাম এসে ঠিক তার পায়ের কাছে ফ্লোরে বসলো। মায়েরা একটুও দৃষ্টি দিল না তার ওপর। মেয়েটার কচলে যাওয়া হাত দুটি ধরে নরম গলায় শুধালো, অভিমানের কি পাহাড় জমেছে? জবাব না দিয়ে মায়েরা মুখ ফিরিয়ে নেয়। ইহাম আরো কিছু বলবে, তার আগেই দরজার ওপাশে ফাতেমা বেগমের ডাক শোনা যায়। ইহামের মুখটা বেশ খানিকটা কালো হয়ে এলেও বিশেষ পাত্তা দিল না সে। শুধু চোখের ইশারায় মায়েরাকে বুঝিয়ে দিল দরজাটা খুলে দিতে। মেয়েটাও নাক টেনে নিজেকে সংযত করে দরজাটা খুলে দেয়। ট্রে ভর্তি খাবার নিয়ে চলে এসেছেন তিনি। মেয়ে আর মেয়ের জামাইয়ের এমনিতেই মনোমালিন্য চলছে দেখে তিনি আর তাদেরকে বিরক্ত করলেন না। দরজার সামনে থেকেই মায়েরাকে বলেন, যা, জামাইকে নিয়ে এগুলি গিয়ে খা। মায়েরা, আম্মুকে ভেতরে আসতে বলো। না বাবা, আমার কাজ আছে, তুমি মায়েরাকে নিয়ে কিছু একটা মুখে দাও। আমার খিদে নেই আম্মু, আসার সময় মা জোর করে খাইয়ে দিয়েছে। তবুও কিছু একটা মুখে দাও বাবা। মেয়ের হাতে ট্রে দিয়ে ক্ষীণ গলায় বলেন, যা, নিয়ে যা, দেখ কি খায়। উনি তো খাবে না বলছে। তুই চুপ কর, নিয়ে যা। জামাইয়ের সাথে নিজেও একটু কিছু মুখে দিস, সকাল থেকে কিচ্ছু খাসনি, নিয়ে যা। দরজার ওপাশে বলা ফাতেমা বেগমের কথা শুনল ইহাম, তাই আর না করলো না। মায়ের কথাতে মায়েরাও ট্রে ভর্তি খাবার নিয়ে ভেতরে ঢুকলো। পড়ার টেবিলটাই রেখে বলল, খেয়ে নিন। আর কিছু বলল না মায়েরা, মুখটা শক্ত করে তাকিয়ে রইল অন্যদিকে। ইহাম হাতে বিরিয়ানির প্লেটটা না নিয়ে ভাত নিল, পাতে চিংড়ি ভুনা আর মাছ ভাজাটা নিয়ে বিছানায় বসলো। সবসময়ের মতো রসকসহীন গলায় ডাকলো, এদিকে এসো। মায়েরা শুনেও না শোনার মতো করে গোয়ার হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটার চোখ মুখ দেখে ইহাম আর ডাকলো না। প্লেটটা বিছানায় রেখে নিজেই টেনে নিয়ে গেল মায়েরাকে। মুখের সামনে লোকমা ধরে বলল, হা করো। মায়েরার থমথমে মুখ, না আছে কোনো আনন্দ আর না আছে কোনো প্রাণ। হা করো মায়েরা, খিদে নেই। রুক্ষ গলাতেই জবাব দেয় মায়েরা, হা করতে বলেছি। বললাম তো খাবো না। বেশ বিরক্ত দেখালো মায়েরাকে। ইহামের মেজাজটা শক্ত হলেও দমল না সে। কোমল গলায় বলল, প্লিজ লক্ষ্মীটা, হা করো। মায়েরা কেমন জানি তাকালো ইহামের মুখের দিকে। ওই টান মায়াযুক্ত মুখের অধিকারী কঠিন মানুষটা হা করার সাথে সাথেই নিজের হা করে বসলো আপনা আপনি। সকালে নাকি খাওনি? মায়েরা চুপ। কিছুদিন আগে কথা ভুলে গেলে? এভাবে না খেয়ে থাকলে চলবে? বিছানায় পড়তে হবে তখন। পড়লেই কি, আপনার ভাবতে হবে কেন? সেই তো ছেড়েই চলে যাবেন। মেয়েটা যেন প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। কথাটা শুনেও না শোনার ভান করে ইহাম খাইয়ে দিতে দিতেই বলল, খেয়ে উঠে মেহেদি দিবে, বিকালে বের হব। কোথাও যাব না আমি। না করো না মায়েরা।
নাই করছি তো, যাবো না কোথাও। প্লিজ জান, আজকের দিনটা অন্তত নষ্ট করো না। রাগ অভিমান যা আছে সব মিটিও। প্লিজ সিনক্রেট না করে যা বলছি করো। রাতের ফ্লাইটে চট্টগ্রাম ফিরবো। মায়েরা মুখটা ফিরিয়ে নেয় অন্যদিকে। সত্যি তার কাছে সবকিছু এক বিরক্তি লাগছে। ফিরেই যখন যাব, তখন আসতে কেন হলো? তাকে কি কেউ দাওয়াত দিয়ে এনেছে নাকি? কোনো রকম বাঁ হাতের এক পিঠে সিম্পল করে মেহেদি দিল মায়েরা। আশ্চর্য, আব্বুর আনা মেহেদিটা তো সে খুলেই দেখেনি। তাহলে কে দিয়েছিল? তিক্ত সময়টুকুতে আর বেশি গুরুত্ব দিল না সেসবে। বেশ অনেকক্ষণ ধরে এভাবে এক ঘরে বসে থাকতে থাকতে মায়েরা বিরক্ত হলো আরো বেশি। এদিকে ইহাম উঠে হুট করে পাঞ্জাবিটা খুলে ফেলল। দৃশ্যটা দেখে লজ্জায় অস্থিমজ্জায় কম্পন ধরে উঠল তার। ঠোঁট উল্টে মাথা নুয়ে কোনো রকম গেল দরজার কাছটায়। তখনই ইহাম ডেকে বলল, কোথায় যাচ্ছ মায়রা? এদিকে আসো। মায়রা উত্তর না দিয়ে মাথা নত করে পা টিপে পৌঁছালো দরজার কাছে। বদ্ধ দরজা খোলার আগেই ইহাম ঝড়ের বেগে গিয়ে খপ করে ধরলো হাতটা। ভারী কণ্ঠে বলল, আমি ঘুমাবো মায়রা, কাম। আশ্চর্য, আপনি ঘুমাবেন? ঘুমান গিয়ে। না করেছে কে? আমার হাত ধরছেন কেন? ইহাম উত্তর না দিয়ে পাজা কোলে তুলে নেয় মায়রাকে। বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে তাকে নিজেও জড়িয়ে শুয়ে পড়ে। আজব, আপনি এমন করছেন কেন? ছাড়ুন আমায়। শ্, একদম নড়ো না জান। মায়েরা হঠাৎ করে চমকে যায়। ভেতরটা মুচড়ে ওঠে। একটা মাস ধরে শান্তিতে ঘুমাতে পারিনি মায়েরা। একটু ঘুমাতে দাও প্লিজ লক্ষ্মীটি। মায়েরা চুপটি করে থাকে, যেন কোথাও হারিয়ে গিয়েছে সে। দুইটায় ডাক দিব, বের হব। আর অতঃপর মায়রাকে জাপটে ধরে সে মেয়েটার ঘাড়ে মুখ গুজে চোখটা বন্ধ করে। এদিকে মানুষটার গা থেকে ভেসে আসা সুমিষ্টি ঘ্রাণ আর উষ্ণ নিঃশ্বাস নিগাড় অস্থিরতা স্থাপন করে মায়রার মনস্পটে। ঈদ মোবারক। শিপু যেন চাতক পাখির মতো এইটুকু কথা শোনার আশাতেই বসেছিল সকাল থেকে। তুহিন ভাইয়ের কথায় হৃদয়টা ধুকপুক ধুকপুক করে ওঠে। উচাটান মন নিয়ে জবাব দেয়, ঈদ মোবারক। কেমন আছো শিপু টিপু? আলহামদুলিল্লাহ, আপনি? এই তো। এরপর দুজনেই নীরব থাকে কিছু সময়। ফোনের ওপাশ থেকে দুজনের কানের পর্দায় বাজে মিহি নিঃশ্বাসের আওয়াজ। অতঃপর তুহিন নিজেই ফিসফিস করে বলে, কিছু বলবে না? শুকনো ঢোক গেলে শিপু, যদিও তার বলা উচিত নয় তবুও ক্ষীণ কণ্ঠে শুধায়, আপনি ওখানে গিয়ে খুব ব্যস্ত হয়ে গিয়েছেন তাই না তুহিন ভাই? সব মিলিয়ে এটা বলাই যায়। কণ্ঠে খানিক অভিমান ঢেলে মলিন স্বরে আবারও শুধায়, বিদেশে গিয়ে অনেকটা বদলেছেন আপনি তুহিন ভাই। স্মৃতি যদি জ্বালাতন করে তবে বদলে যাওয়াটাই ভালো। না বদলে গেলেও চেষ্টা করছি বদলানোর। শিপুর কোমল হৃদয়ে আঘাত করে তুহিন ভাই এই সোজা স্বাভাবিক কথা। হৃদয়ে অদৃশ্য ক্ষত সৃষ্টি হয় নিমেষেই। ভার ভার বুক নিয়ে পুরো কণ্ঠে বলল শিপু, বেহালায় যদি বদলানোর সুর বা ধরে, তবে সেটা সঙ্গীতে পরিণত হয়। এত কঠিন কথা কি করে বলো তুমি শিফু? কে শিখিয়ে দেয় এসব কথা? দুঃখ লুকানোর মলিন হাসি হাসে শিফু, জবাব দেয়, শিখতে হয় কিংবা পরিস্থিতি শিখিয়ে দেয়। আমায় মিস করো না? করলেই কি হতো আমার নামে বাধা পড়লে? কারণ বাধা ছিল, ওটা মানব সৃষ্ট। তুমি চাইলে কিন্তু অনেক কিছুই হতে পারতো শিফু। হয়তো পারতো, হয়নি বলেই আপনি এখন মুক্ত আছেন। এটাই কি আপনার স্বাধীনতা কিংবা রিল্যাক্স ভাব নয়? তা ঠিক, কোন সুতোয় তো আর বাধা পড়ে নাই। যা খুশি তাই করতে পারি, কোনো প্রবলেম হয় না। জাস্ট ফান আর এনজয়। শিপু নিশ্চুপ। তোমার দিন কেমন কাটে? ভালো। সামনের বছর তো পরীক্ষা না? হুম। মন দিয়ে পড়ো। হুম। সেজে গুজে ছবি পাঠাও, সালামি দিবনে। ছবি না পাঠালে কি সালামি দেওয়া যাবে না? সালাম না করলে সালামি দিব কেন? কাছে নেই তাই ছবি সালাম হিসাবে গ্রহণ করলাম। বিনিময় প্রথা না করলে কি কিছু পাওয়া যায় না তুহিন ভাই? বিনিময় প্রথা সেই আদিম কাল থেকেই চলে আসছে। বিনিময় প্রথা চালু না থাকলে শুধু শুধু কি দিয়ে লাভ? সব কিছুতে লাভ ক্ষতির হিসাব করলে তো এই পৃথিবীর অনেক কাজই করা হতো না। ওকে শিপুয়া চৌধুরী, তোমার স্টাডি লাইফ ভালো হোক। ভাইয়ের আদরের বাধ্য বোন। রাখছি। শিপু জানে তুহিন ভাই তাকে খোঁচা মেরে কথা বলছে। মলিন কণ্ঠে শুধায়, আজও কি ব্যস্ত? খুব। বের হব। এখন? হুম।
এই বদলানোর সুরেই আপনার মনে কোথাও কি আমি আছি তুহিন ভাই? বলতে খুব মন চাইল শিফুর, কিন্তু গলায় এসে কথাগুলি আটকে গেল। কোনোভাবেই বাক্যটা আর বের করতে পারল না সে। ওপাশ থেকে সেকেন্ডের 5 নীরবতা চলল। অদ্ভুত হঠাৎ গলায় তুহিন, তোমায় মিস করি শিফু টিপু। ফোনটাও কেটে গেল। শিপু শ্বাস টেনে নিল জোরালোভাবে। নিভে আসা প্রদীপখানায় হঠাৎই আশার শিখা জ্বলে উঠল শেষাত্মক বাক্যে। মোটামুটি গতিতে গাড়ি চলছে বাইপাসের একটি রাস্তা ধরে। দুই পাশ থেকে ধেয়ে আসা বাতাস শরীরে কনকন হাওয়া দিচ্ছে। মায়রাকে নিয়ে বের হবে বলে ইহাম আগে থেকেই গাড়ি নিয়ে এসেছিল। গাধা মেয়েটাকে বলেছিল 2টার দিকে ডাক দিতে। তার ওমে মেয়েটা নিজেই ঘুমিয়ে গিয়েছিল, তাই বের হতে হতেই বেশ দেরি হয়ে গেল। শহর থেকে অনেকটা দূরে চলে এসেছে তারা। একটা লেকের পাড় দেখে ইহাম গাড়ি থামায়। খুব একটা মানুষ নেই বললেই চলে। যারা ছিল তারাও এখন আবার চলে যাচ্ছে। আকাশটাও কেমন যেন আফসা হয়ে আছে। মায়রার হাত ধরে রাস্তা পার করে খালি একটা জায়গায় ঘাসের উপরে বসলো দুজন। চুপচাপ নিরিবিলি পরিস্থিতি আর হিম বাতায়ন শরীরে ছুঁয়ে ছুঁয়ে যায় প্রশান্তি। মায়েরা ঘাড় ফিরিয়ে তাকায় চুপ করে বসে থাকা ইহামের দিকে। নিজেও খানিক চুপ থেকে বলে ওঠে, আমার কথা আছে আপনার সাথে। ইহাম স্বচ্ছ পানির দিকে তাকিয়ে ক্রু হাসে, যেন মায়রার কথার অপেক্ষাতেই আছে সে। মনে মনে আওড়ায়, আমার কথা আছে তাই তো এখানে নিয়ে এসেছি। আমি আপনাকে কিছু বলতে শুনতে পাচ্ছেন? মায়েরা বেশ রাগান্বিত হয়েই কথাটা বলল। ইহাম ঘাড় বাঁকিয়ে তাকালো, স্বল্প কণ্ঠে বলল, আমারও কথা আছে তোমার সাথে। না, আপনি প্রথম থেকেই বলে এসেছেন সব সময়। আজ আমি বলবো, আপনি শুনবেন। জবাব দেয় না ইহাম, সূক্ষ্ম নজরে তাকিয়ে দেখে কেবল মায়রার মুখভঙ্গি। আপনার সাথে আমার 1 মাস ধরে কোনো রকম যোগাযোগ হয় না, অথচ আপনি কত স্বাভাবিক হয়ে আছেন। শেষবার কি বলেছিলেন তা নিশ্চয়ই মনে আছে? বলো শুনছি। আপনার সাথে শুরু থেকেই আমার কোনো দিক দিয়েই যায় না। আমরা টোটালি দুইজন দুই মেরুর প্রাণী। আমাদের দেখা কিংবা পরিচয় হওয়ার পর থেকে যতটা না ভালো মুহূর্ত আছে, তার থেকেও বেশি খারাপ অভিজ্ঞতা, ঝগড়া আর তিক্ততা আছে। যেন সম্পর্কটা দুজনের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। না আছে কোনো সম্মান, ভরসা, বন্ধুত্বপূর্ণ আচরণ, আর না সম্পর্ক টিকিয়ে রাখার মতো আছে ভালোবাসা। মানছি আপনি দায়িত্বশীল, সম্পর্কের মানে আপনার কাছে বোধহয় দায়িত্বশীল হলেও আমার কাছে ভালোবাসার, যেটা আপনার মাঝে নেই। আপনি তো আমায় মানুষ বলেও মনে করেননি। আপনার যখন রাগ হবে তখন কুকুরের মতো কেবল আমার সাথেই ব্যবহার করবেন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে বলে সবার মতো স্বামীর সংসার নিয়ে টিকতে সব মেনে নিব তা নয়। আমার কাছে আমার আর আমার অনুভূতির দাম আছে। কখনো কখনো কিছু বিষয় হয়তো মেনে নেওয়াও যায়, যদি সম্পর্কটায় ভালোবাসা থাকে। কিন্তু আমাদের সম্পর্কের মাঝে এটা নেই। আমার কোনো মূল্য নেই আপনার কাছে। যখন যেভাবে পারবেন হেয় করে কথা বলবেন, আঘাত করবেন, না হওয়া সংসারে ভাতের খোঁটা দিবেন। আমি তো আর আপনার বাসার কুকুর নই যে সব সহ্য করেও পড়ে থাকতে হবে। এভাবে আমি পারবো না নিজের দাম বিকিয়ে হৃদয়ের অনুভূতিকে পায়ে পিষে আপনার কাছে থাকতে। আপনি তো বলেছেনই আমায় ছেড়ে দিবেন। টক্সিক সম্পর্ক বাড়াতে দেওয়া যে এটাই ভালো। এক নাগাড়ে কথাগুলো বলে দম নিল মায়েরা। নিঃশ্বাস আটকে রেখে বলা কথাগুলি বুকের খুব গভীরে আঘাত করলেও বাহিরের আবরণ শক্ত কঠোর। কোনটা মায়েরা? সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করে ইহাম। এতেই ফুঁসে ওঠে মায়েরা। অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে ক্ষোভান্বিত কণ্ঠে বলে, আপনি তো দেখি খুব মুডে আছেন, তবে আমিও কিন্তু সিরিয়াস। রেগে মায়েরা উঠতে চাইল। ইহাম হাত ধরে তাকে বসিয়ে দিয়ে বলল, কথা শেষ হয়নি, বসো। আপনার এই খামখেয়ালি আমার একটুও সহ্য হচ্ছে না। আমাদের বিয়ের কতদিন হলো বলতে পারবে? কিংবা সংসার জীবনের কয়টা দিন আমরা একসাথে ছিলাম? জবাব দেয় না মায়েরা, নিজে থেকেই বলে, একটা সম্পর্ক সুন্দর করতে, গুছিয়ে নিতে সময় লাগে। মানছি, তোমায় আমি সেই পর্যাপ্ত সময়টা দিতে পারিনি, তাই আমাদের বোঝাপড়াটাই অনেকটাই ফারাক হয়ে গেছে। জবাবে কিছুই বলে না মায়েরা। বিয়ের পরে মুখে মুখে বললেই ভালোবাসা হয় না, তখন ভালোবাসাটা বোঝা যায় কাজে আর দায়িত্বে। একটা মানুষের মুখে বলা কথাটাই কি জরুরি? চোখের ভাষা, কাজে কিছুই কি বোঝা যায় না? মাথা নুয়ে তুচ্ছভাবে হাসে ইহাম। শালা ছোটবেলা থেকেই কেন যে সব কিছু বলার অভ্যাসটা করলাম না,
তাহলে আজ বউ এইভাবে চলে যাওয়ার কথা বলতো না। বুকে ধক করে লাগলো মায়রার। কথাটা নয়, লোকটার অদ্ভুত কণ্ঠে। নিঃশ্বাস আটকে সে তাকালো ইহামের দিকে। ওই কণ্ঠে কি ছিল? তুমি বললে আমি তোমায় মূল্য দেই না, আর অথচ আমি যদি সেটা বলতে পারতাম তবে দুনিয়া বুঝতো তুমি আমার কাছে ঠিক কি। ঢোক গিলল ইহাম, দৃষ্টি এখনো অদূরে, সেই স্বচ্ছ পানির দিকে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে স্বল্পভাষী, যারা নিজেদের অনুভূতি, ভালো লাগা, খারাপ লাগাগুলি বাকি সবার মতো করে বলতে পারে না, প্রকাশ করতে পারে না। তারা শব্দের চেয়েও বেশি কিছু প্রকাশ করতে জানে নীরবতায়। তাই বলে এই না যে তারা মানুষ নয় কিংবা তার অনুভূতি নেই, বরং এইসব মানুষদের অনুভূতি হয় গভীর, উচ্চারণের চেয়েও প্রবল। ঘাড় ফিরিয়ে ইহাম মায়রার দিকে তাকাতেই চোখাচোখি হয় দুজনের। মেয়েটা তার দিকে তাকিয়েছিল। হঠাৎ শান্ত আকাশের ভাঁজ পড়ার মতো করে ইহাম বলে উঠল, আমার অনুভূতির শব্দে নয়, হৃদয়ে বাজে মায়েরা। আচমকা ধেয়ে আসা ধোয়ার কুণ্ডুলির মতো কিছু একটা তার নিঃশ্বাস রোধ করে দেয়। মনের বেগতিক অবস্থা আভাস পেয়ে হুট করে মায়েরা উঠে দাঁড়ায়। এক পা বাড়াতে ইহাম উঠে তার পথ আগলে দাঁড়ায়। কথা শেষ হয়নি মায়েরা, চলে যাচ্ছ কেন? আপনি হয়তো ঠিক বুঝতে পারেননি আমি কি বলতে চেয়েছি। এসব কথা ভালো লাগছে না আমার। আমি প্রসঙ্গেই আছি মায়েরা, বরং তুমি ছিটকে পড়েছ। চুপ করে যায় মায়েরা, কারণ সে নিজেও জানে ইহাম লাইনচ্যুত হয়নি। সে নিজের অভিযোগ তুলছে ভালো না বাসার, কিন্তু মানুষটাকে তো মুখ ফুটে বলতেও পারছে না। এইসব কথায় তার জ্বালা হচ্ছে ভেতরে। এতদিনের শক্ত ভাব গড়ে তোলা ভিতটা দুর্বল নড়বড়ে হয়ে যাচ্ছে। মায়েরার দুই বাহু আঁকড়ে ধরে ইহাম, লঘু কণ্ঠে বলে, আমি তো মানুষ মায়েরা, আমার কি কোনো চাওয়া পাওয়া থাকতে নেই? আমি কি তোমার কাছ থেকে নিজে কিছু চাইতে পারি না? আমার না বলা কথা, চোখের ভাষা, মনের অব্যক্ত অনুভূতির কাছের মানুষটা নিজ দায়িত্বে বুঝে নিক, সেটা চাইতে পারি না? মানছি তুমি আমার মেন্টালিটির না, কিন্তু অবুঝ নও। কবে বুঝেছিলে আমায়? আমি মুখ ফুটে কিছু না বলে ভেতরের লুকানো অনুরক্তির আড়ালে কেবল বাহিরের শক্ত আবরণটাই দেখে গিয়েছো, একবারে একেবারে নির্বোধের মতো। কখনো ভেতরে দেখার প্রয়াসটুকুও করনি তুমি। এটা আপনি কি বলছেন? অথচ আমার দিকটা আপনি বিবেচনা করেছেন? করিনি বলছো? মুখ ফিরিয়ে নেয় মায়েরা। প্রথম প্রথম না করলেও এরপর তোমায় বোঝার চেষ্টা করিনি বলছো। সব সময় চাইতে আমি মুখ ফুটে বলি তোমায় ভালোবাসার কথা, কিন্তু আমার প্রকাশতার ভাষাটাই নেই। সময় চাইতেই নিজের কাজের জন্য দিতে পারিনি। এছাড়া কি মায়েরা, সম্মান? তোমায় আমি কি অসম্মান করি বলো তো? বেয়াদব, মাথা মোটা, গবেট, এগুলোই তো বলি। আসলেই মায়েরা, তুমি মনে করো আমি ওইসব তোমায় অসম্মান করে বলি? সোনা ময়নার টিয়ার বদলে ওগুলি আমার আদরের সম্বোধন হোক, সেটা রাগে কিংবা অন্য সময়ে। আর কি মায়েরা? আপনার রাগ ভয়ঙ্কর ইহাম, যেটা আমি মেনে নিতে পারি না, আর পারবো না। না আছে আপনার মাঝে কোনো অনুতপ্ততা, আর না আছে অনুশোচনা। আমি এখনো বুঝতেই পারছি না আমার সাথে আপনি ঠিক কি ব্যবহার করছেন। আপনার কথায় এখনো মনে হচ্ছে এরপরও আপনার ভয়ঙ্কর রাগ চাপলে আপনি আবারও আমায় আঘাত করে কথা বলবেন। এরপর এসে স্বাভাবিকভাবে দুইটা কথা বললেই আমি সব ভুলে যাব। এভাবেই চলবে তো? এভাবে থাকতে হবে? সরি টু সে, এত যাতনায় আমি নিজেকে সামলে নিতে পারবো না। মায়েরা কিছু দূর চলে হেঁটে যেতেই পেছন থেকে ইহাম চেঁচিয়ে ওঠে, তোমার কি আমাকে রোবট মনে হয় মায়েরা? আমার ভেতরে কি শুধুই রাগ আছে? দুঃখ, কষ্ট, অনুতাপ কিছুই নেই? হ্যাঁ, আমি নিজেই ফিল করেছি তোমায় ওইভাবে বলে। নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না আমি, তাই বলে কি অনুতাপ হয় না বুকে? একটা মাস প্রতিটা দিন প্রতিটা রাত তোমায় মিস করেছি, তোমার যন্ত্রণায় ছটফট করেছি মায়েরা। মুখে না বললে তো তোমরা আবার কিছু বিশ্বাস করো না, আমি জানি। আমার রাগ আমার স্বল্প কথার স্বভাব, আর কাল হবে না। আর এটাই আমার কাল হবে, আর সেটাই হলো। এ এত নিষ্ঠুর হইও না মায়েরা। আমার ভেতরের অপ্রকাশিত অব্যক্ত অনুভূতি এটা মেনে নিতে পারবে না রে মায়েরা। মায়েরা, শেষের চিৎকারের মায়েরার পা থেমে গেল। নিদারুণ কষ্টে নিঃশ্বাসটা একেবারে আটকে এলো। ইহামের ভেজা কণ্ঠে মায়েরা টপ টপ করে কেঁদে দেয়, তবুও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। একটু না হয় তিনি বুঝুক,
অবহেলার কঠোরতার কষ্টটুকু। ইহাম ছুটে আসে মায়রার কাছে, দুই বাহুতে হাত ধরে বলে, কি চাইছোটা কি তুমি মায়রা? কেন এমন করছো? আমি উন্মাদ হয়ে যাই এটাই চাইছো? আমি কাউকে কিছুই করতে বলিনি। তবে এত পাষাণ হচ্ছ কেন? এসব তো আপনারই শেখানো। ইহামের মুখ কালো হয়ে যায়, যেন মুখভঙ্গিতে বোঝা যায় ভেতরে ভেঙে গুড়িয়ে যাওয়ার দৃশ্যটুকু। আহত স্বরে বলে, ভুল হয়েছে আমার, ভুল। কথায় কথায় আঘাত করেন, অপমান করেন। আপনি ওইসব ভুল। আর আমার ফিলিংসের মূল্য দেন না আপনি। আপনি বলেছেন আমি বসে বসে অন্ন ধ্বংস করি ইহাম। কেঁদে ওঠে মায়েরা। বুকের তীব্র ব্যথা অনুভব হয় ইহামের। হৃৎপিণ্ডটা কামড়ে ধরে কোনো কিছু। আচমকা মায়রার হাত টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। শক্ত বাহু ডোরে আগলে নিয়ে বলে ওঠে, আমি ভুল করেছি মায়রা। আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি। তোমার সাথে ওইভাবে রেগে কথা বলে আমি প্রতিনিয়ত দগ্ধ হয়েছি জান। আমার ভেতর পুড়েছে তোমার সাথে একটিবার কথা বলতে। প্রতিটি ক্ষণ চেয়ে এসেছি তুমি নিজে থেকে কল করো আমায়, শুধু একটা বার, কিন্তু করনি। এই 1 মাসে তোমার গুটিয়ে যাওয়া, আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়া আমায় বুঝিয়েছে তোমার কষ্টটুকু। সরি জান, আমি মাপ চাইছি তোমায়। রাগ আছে তাই বলে ইগো নিয়ে বসে থেকে নিজে নিজে উন্মাদ হতে পারবো না। প্লিজ জান, মাফ করে দাও। তবুও আর মুখ ফিরিয়ে রেখো না আমার দিক থেকে। মায়েরা কোপায়, বুকে নাক মোছে। এর মাঝে কালো আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। ওভাবেই দুজন দুজনকে জড়িয়ে ধরে প্রায় আধ বেজা হওয়ার পথে। আপনি আবার রেগে গেলে আমায় কষ্ট দিবেন, যা খুশি তাই বলবেন। আপনায় মাফ করা যায় না ক্যাপ্টেন সাহেব। ইহাম মায়রাকে বুক থেকে তোলে। দ্রুত বেগে মায়রার গালের দুই পাশে হাত দিয়ে বলে ওঠে, আমি কথা দিচ্ছি তোকে আর কষ্ট দিব না। তবু আমায় পাগল করার জন্য এভাবে মুখ ফিরিয়ে নিস না জান। মায়েরা নাক টেনে ইহামের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কয়েকটা কিল দিয়ে আধো কণ্ঠে বলে, আর কখনো যদি আমায় কষ্ট দিয়ে কথা বলেন, সত্যি বলছি আমি কখনো আপনায় আর মাফ করব না। বউকে ভালোবাসা দিয়ে রাখতে না পারলে রাখার দরকার নেই। ইহাম আবারও মায়রার হাতটা টেনে এনে জাপটে ধরে তাকে অদ্ভুত প্রশান্তির চোখে বন্ধ করে থুতনি রাখে মায়রার কাঁধে। হিস হিস করে বলে, আদর করব, খুব আদরে রাখবো, কথা দিলাম। বউ একটু জড়িয়ে ধরো প্লিজ। বুকের ছাতিটা বউ বউ করে বড্ড দাপাদাপি করছে। ততক্ষণে আকাশ কাঁপিয়ে গর্জন দেওয়ার সাথে সাথে ধরণীর বুকে ঝাঁপিয়ে পড়ে বৃষ্টি নামে। এ যেন সকল দুঃখ কষ্টের অপেক্ষা কিংবা মনোমালিন্যের নীরদ রূপের আকাশ থেকে ঝরে পড়ছে ভূতল ছুঁয়ে।